আচ্ছা, রাইভাল তো আমাদের জীবনে প্রায় অনেক ক্ষেত্রে আসে। পড়াশোনায় আমাদের প্রতিদ্বন্দ্বী থাকে, প্রফেশনাল লাইফে আমাদের প্রতিদ্বন্দ্বী থাকে। কিন্তু প্রতিদ্বন্দ্বীর সাথে যদি আমাদের প্রিয় মানুষটিকে শেয়ার করতে হয়, তাহলে ওই প্রতিদ্বন্দ্বীটা নিশ্চয় অনেক বেশি কষ্টের এবং মনে অনেক বেশি দাগ কেটে যায়, যেটা আমরা কোনো এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি দ্য পোয়েম কি দ্য রাইভাল বাই সিলভিয়া প্লথ। তো সিলভিয়া প্লথের লেখা একটা দারুণ কবিতা, যার নাম হচ্ছে দ্য রাইভাল। তো রাইভাল হচ্ছে প্রতিদ্বন্দ্বী। ওকে, এইখানে আমাদের কবি সিলভিয়া প্লথ এখানে রাইভালটা আসলে কাকে মিন করেছেন এইটা কি নাই একদম ক্লিয়ার না। এইখানে হতে পারে তোমরা জানো যে সিলভিয়া প্লথের লাইফ স্টোরিটা যদি একটু জানতে চাও, যে অল্প বয়সে তার বাবা মারা গেছেন, তার মা তাকে একটু স্বাভাবিক বেশি চোখে চোখে রাখতেন, যে বিভিন্ন দুঃখ কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছেন, এবং যখন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন কার সাথে, টেড হিউজের সাথে। তোমরা টেড হিউজেস আমাদের কবিকে নিশ্চয়ই চিনো। এরপরও দেখা গেছে বিয়ের পরে তার লাইফটাও কি হয়নি, সুখের হয়নি। তিনি খুব অল্প বয়সেই মারা গেছেন। কীভাবে মারা গেছেন সেটা আমরা বলবো। তো টেড হিউজেস তার হাজবেন্ডের সাথে কি ছিল, একটা ইলিগাল অ্যাফেয়ার ছিল তোমার হচ্ছে আশিয়া ওয়েভিলের। একটা আশিয়া ওয়েভিল হচ্ছে একজন মেয়ে, যার সাথে আমাদের কবি টেড হিউজেসের কী ছিল, একটা ইলিগাল অ্যাফেয়ার ছিল। তাহলে এমন একটা ইলিগাল অ্যাফেয়ার থাকলে কারো মনেই কোনো সুখ শান্তি থাকার কথা না। কিন্তু আমাদের কবি সিলভিয়া প্লথের লাইফটা প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক বেশি দুঃখ কষ্টের মধ্য দিয়ে গেছে, এবং শেষ পর্যন্ত তিনি তার এই কষ্টের জীবন সহ্য করতে না পেরে সুসাইড করে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে তুমি চিন্তা করতে পারো যে টেড হিউজেসও তার প্রতিদ্বন্দ্বী হতে পারে, যে তার হাজব্যান্ড যেহেতু এমন কিছু করছে তার পছন্দ হচ্ছে না, যার কারণে হাজব্যান্ডকে প্রতিদ্বন্দ্বী মনে করেছে। তবে ফ্রম মাই ওন পয়েন্ট অফ ভিউ আমার কাছে মনে হয়েছে অ্যাকচুয়ালি এখানে গ্রেট প্রতিদ্বন্দ্বী হচ্ছে তার হাজব্যান্ডের, সেই হচ্ছে প্রেমিকা আশিয়া ওয়েভিল। এবং আমরা আশিয়া ওয়েভিলকে চিন্তা করেই যদি কবিতাটা বোঝার চেষ্টা করি, তাহলে মনে হয় তুমি বেশি ভালো বুঝতে পারবা। তবে অন্য কাউকেও এখানে রাইভাল হতেই পারে, তবে আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি আশিয়া ওয়েভিলকে মিন করেই আজকের ক্লাসটায় আলোচনা করতে চলেছি। তো দেখো, প্রথম লাইনটাই কি বলছে, যে ইফ দ্য মুন স্মাইলড, যদি চাঁদ হাসে, শি উড রিজেম্বল ইউ। এখানে শি বলতে মুনকেই মিন করা হয়েছে, হ্যাঁ, এই মুনকেই শি বলা হয়েছে। তাহলে সেটা কী হবে, রিজেম্বল ইউ। ইউটাই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে এই যে দ্য রাইভাল, প্রতিদ্বন্দ্বী হচ্ছে এখানে ইউ। যদি চাঁদ হাসে তাহলে ঠিক যেন মনে হবে এটা তোমাকেই মিন করা হচ্ছে। এবার চাঁদের বর্ণনায় একটু তোমরাকে বলি। তোমরা তো জানোই যে চাঁদের মধ্যে কি রয়েছে, একটা বিউটিনেস রয়েছে, একটা সৌন্দর্য রয়েছে না, একটা সফটনেস রয়েছে, একটা কোল্ডনেস রয়েছে। তো চাঁদ যদি হাসে যেন মনে হচ্ছে ঠিক তুমি হাসছো। চাঁদ যেমন বিউটিফুল, নিশ্চয়ই এখানে কবি মনে করছেন যে কবির চেয়ে আমি যদি কবি হই, তাহলে আমার চেয়ে কি আমার হাজব্যান্ডের যার সাথে ইলিগাল অ্যাফেয়ার হচ্ছে সে আরও বেশি বিউটিফুল, যার কারণে আমার হাজব্যান্ডকে সে কী করতে পেরেছে, অ্যাট্রাক্ট করতে পেরেছে, তাই না? যেহেতু অ্যাট্রাক্ট তাকে করতে পেরেছে, মনোযোগটা কেড়ে নিতে পেরেছে, তার মানে সে অনেক বিউটিফুল। এজন্য পোয়েট এখানে কী করেছেন, চাঁদের সাথে তার প্রতিদ্বন্দ্বীকে তুলনা করেছেন। যে চাঁদ তো এমনিতেই সুন্দর, আমরা চাঁদের প্রতি সবাই মনোযোগী। চাঁদ যদি হাসে, একটা জ্যোৎস্না রাতের চাঁদ কেমন লাগে আমাদের সবার কাছে, তো ঠিক তেমন তুমিও এমন কিছুই। ইউ হ্যাভ সেম ইমপ্রেশন, এই যে দেখো তোমারও ঠিক চাঁদের যেমন ইমপ্রেশন রয়েছে, চাঁদের যেমন শক্তি রয়েছে অন্যকে তার প্রতি অ্যাট্রাক্ট করার, তোমারও ঠিক তাই রয়েছে। অফ সামথিং বিউটিফুল, যে সৌন্দর্যের কথা তো আমরা আগেই বলে ফেলেছি, বাট অ্যানিহিলেটিং, কিন্তু বলা হচ্ছে তোমার কাছে যেটা রয়েছে সেটা ধ্বংসকারী। তোমার বিউটিটা ধ্বংসকারী, কারণ তোমার বিউটিতে তুমি ঠিক কতজনকে ধ্বংস করেছো তা আমি জানি না, বাট আমার নিজের লাইফটাই তো ধ্বংস হয়ে গেছে। আমার হাজব্যান্ডের সঙ্গে তোমার একটি লিগাল অ্যাফেয়ার, যার কারণে আমার লাইফই তো ধ্বংস, আমাদের ফ্যামিলি তো ধ্বংস। তাহলে তুমি কি অ্যানিহিলেটিং, একদম ধ্বংসকারী। হ্যাঁ, এবার বলছে যে বোথ অফ ইউ বলতে চাঁদ এবং তুমি আর গ্রেট লাইট বরোয়ার্স। খুব মজার একটা এখানে ফ্রেজ ব্যবহার করা হয়েছে, যে লাইট বরোয়ার্স। আচ্ছা, তোমরা জানো যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। চাঁদ কী করে, তার যে আলোটা সেটা সূর্যের কাছ থেকে পেয়ে থাকে। তো তুমি যতই সুন্দর হও না কেন, প্রকৃত সুন্দর মনের মানুষ তুমি না,
এবং তোমার কি নাই, ভার্জিনিটি নাই। এক কথা উনি এটা বোঝাতে চেয়েছেন যে তোমার ভার্জিনিটিটা তুমি ধরে রাখতে পারোনি। তুমি একটা ম্যারিড বিবাহিত পুরুষের সাথে কি করছো, তোমার একটা সম্পর্ক তৈরি করছো, দ্যাট মিনস তুমি তোমার ভার্জিনিটি ধরে রাখতে পারো নাই। তাহলে চাঁদ যেমন সূর্যের কাছ থেকে তার কি করে, আলোটা কালেক্ট করে, তাহলে চাঁদের এত গর্ব করার কি আছে? তেমন তুমি যে এত বিউটিফুল, তোমার এই সৌন্দর্যের কি দাম যদি তোমার ভার্জিনিটিই না থাকে। পোয়েট কিন্তু এইটা মিন করতে চেয়েছেন, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার জন্য বলেছে চাঁদ এবং তুমি দুইজনই কি লাইট বরোয়ার্স, মানে আলো ধারকারী, গ্রহিতা নেই গ্রহিতা, তাই না? এবার দেখো হার ও মাউথ গ্রিভস অ্যাট দ্য ওয়ার্ল্ড। হার বলতে এখানে চাঁদের কথা বলা হয়েছে, যে চাঁদের যে মুখটা, গ্রেভস অ্যাট দ্য ওয়ার্ল্ড। এর ওয়ার্ল্ড বলতে এই যে পৃথিবীবাসীর দুঃখ কষ্টে চাঁদও শোক প্রকাশ করে। আচ্ছা, চাঁদকে নিয়ে কিন্তু আমরা অনেক কবিতা লিখি, আমাদের মন খারাপ থাকলেও আমরা চাঁদের দিকে তাকাই, মনটা ভালো হয়ে যায়। আমরা যখন মানে হ্যাপি মুডে থাকি তখনও চাঁদের দিকে তাকাই, তাই না? এই যে চাঁদকে নিয়ে যে আমরা এত চিন্তা করি, দ্যাট মিনস আমাদের সুখে দুঃখে অলওয়েজ চাঁদ আমাদের পাশে আছে। ইয়োর্স আনএফেক্টেড, কিন্তু তোমারটা আনএফেক্টেড। তুমি মানুষের দুঃখ কষ্টটা বোঝো না, চাঁদ ঠিকই দুঃখ কষ্টটা মানুষের বোঝে, বাট তুমি বোঝো না যে তোমার কারণে আমি কি পরিমাণ যন্ত্রণায় রয়েছি, আমার ভেতরটা কীভাবে কুড়ে কুড়ে খাচ্ছে। তো ফার্স্ট স্টেঞ্জ যেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা এবার সেকেন্ড স্টেঞ্জে আলোচনা করি। বলছে যে অ্যান্ড ইউর ফার্স্ট গিফট ইজ মেকিং স্টোন আউট অফ এভরিথিং। তোমার ফার্স্ট গিফট, প্রথম যে উপহারটা, ইজ মেকিং স্টোন, সব কিছুই কী করে দিয়েছে, আউট অফ এভরিথিং, যা সব কিছুই পাথর করে দিয়েছে। তার মানে তোমার যে পারফরমেন্স অ্যাক্টিভিটি সব কিছুকে পাথর নির্জীব বানিয়ে ফেলতে পারে। যেমন আমার লাইফটাকে তুমি কি করে দিয়েছো, একদম নির্জীব করে দিয়েছো, পাথরের মতো, মানে একদম বাদ করে দিয়েছো আমাকে, তুমি অকেজো করে দিয়েছো। দ্যাট মিনস কোনো লাইফ নাই যাকে বলা হচ্ছে। হ্যাঁ, এটা তুমি পেরেছো। আই ওয়েক টু আ ম্যাউজোলিয়াম, ইউ আর হিয়ার। এখানে বলা হচ্ছে যে আমি মনে করো যে একটা শব মন্দির, দ্যাট মিনস আমি যদি একটা সাপোজ আমি কবরে চলে গেছি, কবরে গিয়েও কি ইউ আর হিয়ার, সেখানেও আমার শান্তি নেই। আমি যদি মরেও যাই, এমনিতেই তো আমাদের পোয়েটের মাথায় কি ছিল, অলওয়েজ একটা সুসাইডের থিঙ্কিং ছিলই। তো উনি বলছেন যে আমি যদি একটা মানে শব মন্দির বা মারা গেছি, এরকম একটা কবরেও চলে গেছি, গ্রেভেও চলে গেছি, সেখানেও আমার তোমাকে নিয়ে শান্তি নেই। ওই জায়গাতেও ইউ আর হিয়ার, তোমার উপস্থিতি, দ্যাট মিনস তোমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স না হলেও তোমাকে নিয়ে আমার যে মেন্টাল চিন্তা, সেটা মনে হয় আমি মরে গিয়েও করবো, এমনটা বোঝাতে চেয়েছেন। তখন তুমি ওই সময় কী করছো, টিকিং ইউর ফিঙ্গার্স অন দ্য মার্বেল টেবল। হ্যাঁ, মানে তুমি দেখা যাচ্ছে আমার গ্রেভে যে মার্বেল দিয়ে বাঁধানো আছে, সেই মার্বেলে কী করতেছো, তোমার ফিঙ্গার দিয়ে টিকিং বলতে চিহ্ন রেখে যাচ্ছ, তুমি কোথাও আমাকে ছাড়ছো না। লুকিং ফর সিগারেট, দেখা যাচ্ছে তুমি মনের আনন্দে সিগারেট খাচ্ছ, সিগারেটের সুখ নিচ্ছ, এবং আমার মার্বেল কবরের যে তোমার পাথরের উপরেও তুমি এখানে তোমার একটা টিকিং ফিঙ্গার্স, তোমার আঙ্গুলের চিহ্ন রেখে যাচ্ছ। এবার বলছি যে স্পাইটফুল অ্যাজ আ উইমান। স্পাইটফুল মানে তুমি এতটাই মানে খুব সর্বনাশা বা বিধ্বস্তকারী, অ্যাজ আ উইমান, একটা মহিলা হিসেবে তুমি এতটা খারাপ হতে পারো। এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে উইম্যান লেখার ফলে তোমার কিন্তু টেড হিউজেসকে এখানে রাইভাল হিসেবে তুমি না ধরতেই পারো। সেই ক্ষেত্রে আশিয়া ওয়েভিলটা আমার মতে তো অনেক বেশি যাই, তবে উনি তাকে তার মাকেও এখানে মিন করতে পারো, যে তার মা যেহেতু তাকে অনেক বেশি নজরে রাখতো, বা এমন কোনো ঘটনা হয়তো ঘটেছিল, কোনো একটা হয়তো লাভ অ্যাফেয়ারে তার মায়ের সাথে সে প্রতিদ্বন্দ্বী যে হবে না, এমনটার কোনো মানেও নাই। বাট আমি বলবো আশিয়া ওয়েভিলকে তুমি মিন করলে কবিতাটা বেশি ভালো বুঝবে। হ্যাঁ, তো দেখো যে স্পাইটফুল অ্যাজ উইম্যান, মানে এত বিষাক্ত তুমি মেয়ে হিসাবে, বাট নট সো নার্ভাস। কিন্তু তুমি কি না, তোমার মধ্যে কোনো ধরনের নার্ভাস, অস্বস্তিকর এটা কোনো কাজ করে না। যে একবার তোমার কাছে মনে হয় না যে আমি হচ্ছে টেড হিউজেসের বিবাহিত ওয়াইফ, আর তুমি এমন একটা মানুষের সাথে রিলেশন করে আমার ফ্যামিলিটা নষ্ট করে দিচ্ছ, আমার সুখ নষ্ট করে দিচ্ছ, তোমার মিনিমাম একটা নার্ভাসনেসও কখনো ফিল করছো না। অ্যান্ড ডাইং টু সে সামথিং আনঅ্যান্সারেবল, এবং আমি তোমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারছি না। তোমার যে তুমি যে কী, তোমার যে চাওয়া, এটার উত্তর আমার কাছে অজানা, আমি পারছি না দিতে। এবার আমরা থার্ড স্টেজ যেটা দেখি শিখাচ্ছি বন্ধুরা, যে দ্য মুন, আবারও চাঁদের কথা আসছে, টু অ্যাভেজেস হার সাবজেক্টস, মানে কি করে,
চাঁদ অনেক সময় তার হচ্ছে যে সাবজেক্টস বলতে তার অধীনস্থ, দ্যাট মিনস এই পৃথিবীর মানুষকেই মিন করা হচ্ছে, যে তার যে পৃথিবীর যে মানুষ তাদের সাথে কি করে অনেক সময় অ্যাবেজ করা, মানে তোমার হচ্ছে যে ভালো কিছু না করা, মানে মস্করা করা বা হচ্ছে একটি খারাপ কিছু করা। তো খারাপ কিছু চাঁদও আমাদের সাথে মাঝে মধ্যে মস্করা করে, কিভাবে দেখো, বাট ইন দ্য ডে টাইমস ইজ রিডিকুলাস। চাঁদের আলো রাতে থাকলেও দিনে রহস্যময়, দিনে চাঁদের আলো খুঁজে পাওয়া যায় না। দ্যাট মিনস চাঁদও আমাদের সাথে একটা ছলনা করে, যেইটা তুমিও করছো। ইয়োর ডিসস্যাটিসফ্যাকশন অন দ্য আদার হ্যান্ড, তোমার যে অসন্তুষ্টি, অপরপক্ষে তোমাকে নিয়ে যে আমার অসন্তুষ্টি, সেইটা কি অ্যারাইভ থ্রু দ্য মেল স্লট উইথ লাভিং রেগুলারিটি। তোমার যে টেড হিউজেসকে তুমি যে লাভ লেটারগুলো লিখো, সেইখান থেকে যে রেগুলার চিঠিগুলো আসে, সেইখান থেকে কি করি আমি সেটা বুঝতে পারি। হোয়াইট অ্যান্ড ব্ল্যাঙ্ক, আচ্ছা একটা জিনিস যদি সাদা ব্ল্যাঙ্ক মানে খালি হয়, তাহলে সেটার কি এমন মানে গুরুত্ব পায় বলো? এক্সপেন্সিভ অ্যাজ কার্বন মনোঅক্সাইড। আচ্ছা আমরা তো নর্মালি জানি কার্বন ডাইঅক্সাইডই একটা বিষাক্ত গ্যাস, তাই না? বাট কার্বন মনোঅক্সাইড তার চেয়েও বেশি বিষাক্ত। তোমার এই যে কার্যকলাপ, এইটা কি হোয়াইট অ্যান্ড ব্ল্যাঙ্ক, বেজলেস অ্যান্ড টক্সিক, যেটা কি নাই গুরুত্ব নাই, এবং এটা কি এতটাই বিষাক্ত, ঠিক কার্বন মনোঅক্সাইডের মতো। দেন লাস্ট স্টেইন, যাতে মাত্র 2টা লাইন রয়েছে। এখানে কবি কি বলছেন দেখো, নো ডে ইজ সেফ ফ্রম নিউজ অফ ইউ। কোনো একটা দিন আমার কাছে কি না নিরাপদ না, মানে আমি স্বস্তিতে কাটাতে পারি না যে নিউজ ফ্রম অফ ইউ, যে এখানে তোমার কাছ থেকে একটা কোনো সংবাদ আমার কাছে আসে না, বা তোমাকে নিয়ে আমি চিন্তা করি না, তোমার উপস্থিতি আমার মাইন্ডে টের পাই না, এমন কোনো একটা দিন যায় না। মানে প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ তুমি আমার কাছে কি পরিমাণ রাইভাল। দেখো, ওয়াকিং অ্যাবাউট ইন আফ্রিকা মেবি বাট থিঙ্কিং অফ মি, তুমি যদি অনেক দূরে চলে যাও, সাপোজ তুমি আফ্রিকাতে আছো, তাও যেন তুমি মনে হচ্ছে কি যে থিঙ্কিং অফ মি, ঠিক আমার চিন্তায় তুমি করে যাচ্ছ কোনো একটা সময়ের জন্য। মানে তোমার সাথে যে আমার প্রতিদ্বন্দ্বিতা, আমি যে কোনো সময় তোমার সাথে একটু স্বস্তিতে থাকবো, এটা কোনোভাবেই থাকতে পারছি না। ইভেন অনেক দূরে চলে গেলেও ঠিক তুমি আমাকে কোনো মতেই ছাড় দিচ্ছ না, এবং তোমার উপস্থিতি অলওয়েজ, মানে তোমার যে কার্যকলাপ, তোমার এই রিলেশান অলওয়েজ আমাকে খোঁচা দিচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের কবিতা দ্য রাইভাল বাই সিলভিয়া প্লথ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।